গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লড়ছে আর্জেন্টিনা। দলে 9 পরিবর্তন। শুরুতে মাঠে নামেননি মেসি, রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী। সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ। বিদেশের সঙ্গে করা চুক্তি অবহিত করার আহ্বান বিরোধী দলের। পাল্টাপাল্টি মামলার গ্যাঁড়া কলে শিক্ষা ব্যবস্থা চেয়ারশূন্য প্রাথমিকের 34,000 প্রধান শিক্ষক পদ। ভারমুক্ত হচ্ছেন না ভারপ্রাপ্তরা। সমাধানে বেঞ্চ গঠনের দাবি। ময়মনসিংহের পাগলা থানার 8 ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা নাম পরিবর্তনের তীব্র ক্ষোভ ও গণশুনানি ছাড়া প্রস্তাব পাঠানোর অভিযোগ। পুরনোটি বহাল রাখার দাবি। এবং ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বাড়ছে। 1400-র বেশি মরদেহ উদ্ধার। নিখোঁজ অর্ধলক্ষ। 67,60,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিশ্বকাপের খবর জানবো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুতেই মাঠে নামেননি মেসি। বড় পর্দায় খেলা উপভোগ করছেন সমর্থকরা। এ নিয়ে জানাতে দেশ ও দেশের বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। সরাসরি যাব তাদের কাছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ, অর্থাৎ যে গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে। আগেই জানিয়েছিলাম এই ম্যাচের জয় পরাজয় হচ্ছে আসলে আর্জেন্টিনার রাউন্ড অফ 32-তে কোনো প্রভাব ফেলবে না। তাই এই ম্যাচটা লিওনেল স্ক্যালোনি নিয়েছেন পরীক্ষার মঞ্চ হিসেবে, এবং তাদের যে স্কোয়াড আজকে তারা সাজিয়েছে বেস্ট 11, সেটা দেখলেই বোঝা যায় এই ম্যাচে গেল ম্যাচের তুলনায় 9টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ডিফেন্স লাইন এবং মধ্যমাঠ। সেখান থেকে কিন্তু 8 জন ফুটবলার এবং আক্রমণ ভাগে প্রথমবারের মতো হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ একসঙ্গে শুরু করছেন। সুতরাং লিওনেল মেসি বেঞ্চ থেকে শুরু করেছেন এবং এই ম্যাচ দিয়ে অন্তত 3 জন আর্জেন্টাইন ফুটবলারের কিন্তু বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে। সুতরাং বি টিমের প্রতি আসলে লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনা দলটা কেমন করে স্ক্যালোনি এটাই এই ম্যাচ আসলে দেখতে চাচ্ছেন। দেখা যাক, ম্যাচ সবেমাত্র শুরু হলো। আস্তে আস্তে আর্জেন্টিনা ম্যাচ খেলবে বা সেখানে তারা কি রেজাল্ট নিয়ে আসে, লিওনেল মেসি বিহীন দলটা আসলে কতটা শক্তিশালী। শুধু মেসি বিহীন বলা চলবে না। আমরা ম্যাকালিস্টারের কথা যদি বলি, এনজো ফার্নান্দেসের কথা বলি, রদ্রিগো ডেপল, তারাও আজকে মাঠের বাইরে রয়েছেন। সম্ভাবনা খুব কমই আছে যে তারা মাঠে ফিরবেন, হয়তো বা ম্যাচের সিনারিও অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। তার আগে একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে পর্তুগালের একটি ম্যাচ শেষ হয়েছে এবং এবারের বিশ্বকাপে ভক্তরা যে প্রত্যাশা করেছিলেন যে লাস্ট ডান্স লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন, সেই সম্ভাবনা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। অর্থাৎ পর্তুগালের সামনে সুযোগ ছিল আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে ফেস করা, কিন্তু পর্তুগাল সেই রেস থেকে ছিটকে গেছে। কলম্বিয়ার সঙ্গে তারা ড্র করে তাদের আসলে বিশ্বকাপের রাস্তাটা এখন অনেকটা কঠিন হয়ে গেল। রাউন্ড অফ 32-তে তাদের খেলতে হবে ক্রোয়েশিয়ার সঙ্গে এবং কোয়ার্টার ফাইনালে গিয়ে সেখানে তাদের ফ্রান্সের বিপক্ষে খেলতে হতে পারে, এমন কিছু সমীকরণ রয়েছে। সুতরাং পর্তুগাল নিজের পথ নিজেরাই কঠিন করে ফেলেছে। পক্ষান্তরে আর্জেন্টিনার কথা বলে, আর্জেন্টিনার পারফরমেন্স আপ টু দ্য মার্ক রয়েছে। তারা এই ম্যাচেও জয় তুলে নিতে চায়। 4-4-2 ফরমেশনে খেলছেন। যদিও স্ক্যালোনি কালকে জানিয়েছিলেন জর্ডানের রক্ষণ ভাগ যথেষ্টই শক্তিশালী, তাদেরকে ম্যানেজ করতে বা তাদেরকে গোল পেতে যথেষ্ট বেগ পেতে হতে পারে। দেখা যাক, সেটা একটা চ্যালেঞ্জ এখন কিন্তু লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজকে নিতে হবে। উইলিয়ানো সিমিওনের কথা বলতে হয়, প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। যদিও তিনি অ্যাথলেটিকো মাদ্রিদে রাইট উইং এ খেলে থাকেন, আজকে তাকে রাইট ব্যাক হিসেবে পরীক্ষা করাচ্ছে টিম ম্যানেজমেন্ট। দেখা যাক সেখানে সে কতটা ভালো করে। আসলে এই ম্যাচে আর্জেন্টিনা তাদের সাবস্টিটিউট গুলো পেয়ে যাবে, বেস্ট সাবস্টিটিউট গুলো পেয়ে যাবে। আশা করা যায় এইখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে, অভিজ্ঞতা নিয়ে পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে নকআউট পর্বে, সেই ম্যাচগুলোতে নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট সেটা কাজে লাগাবে। তো আমার কাছে AT&T স্টেডিয়ামের সামনে থেকে এই ছিল সবশেষ। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কিন্তু আর্জেন্টিনা এবং জর্ডান ম্যাচের মধ্যে দর্শক খরা। দর্শক নেই বললেই চলে, মোটামুটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে। সেইখানে যেটি দেখা যাচ্ছে যে স্ক্রিনের সামনে অল্প কিছু দর্শক এখানে এসে জড়ো হয়েছেন। এতে করে এইটা ভাবার সুযোগ নেই যে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী কমে গেল কিনা, কারণ এটার আজকে কম থাকার যথেষ্ট রিজনও আছে। যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, তারপর গ্রুপ পর্বের এটি শেষ ম্যাচ এবং অলরেডি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে চলে গেছে। সেই ক্ষেত্রে মেসিও থাকতেন না। স্বাভাবিকভাবেই যে
দলের মধ্যে যে এরকম একটা আলসেমি বা রিল্যাক্স ব্যাপার আছে, এখানকার দর্শকদের মধ্যেও কিন্তু বাংলাদেশে যারা সমর্থক গোষ্ঠী আছেন তাদের মধ্যেও একটা রিল্যাক্স ব্যাপার কাজ করছে, যে যেহেতু সব কিছুই ফাইনাল মোটামুটি, সেই ক্ষেত্রে আজকে রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস এবং দিনের বেলায় খেলা একবারে, সেই কারণে স্বাভাবিকভাবে দর্শকদের উপস্থিতি কিছুটা কম, তারা অনেক বেশি নির্ভর। তবে এরপরও যারা এখানে এসেছেন তাদের প্রত্যাশা আছে যে মেসি হয়তো শেষের দিকে নামবেন এবং যে সেকেন্ড হাফের মানে যে দ্বিতীয় যে দলটি নামানো হয়েছে, মেসির অবর্তমানে যেই দলটিকে খেলানো হচ্ছে সেই দলটিকেও পরক্ষণে নেওয়া হবে, সেই ভাবনা তাদের মধ্যে আছে। তবে তাদের প্রত্যাশা ম্যাচের শেষের দিকে হয়তো হাফ টাইমের পরেই হয়তো মেসি নামবেন এবং তিনি তো সর্বোচ্চ গোলের মালিক, এখন সেই গোলটা আরও কতটা বাড়ানো যায় সেই চেষ্টা হয়তো দলের পক্ষ থেকে করা হবে এবং মেসির পক্ষ থেকে করা হবে, সেই প্রত্যাশা কিন্তু এইখানকার আর্জেন্টাইন ভক্ত এবং সমর্থক গোষ্ঠীরা রাখছেন। তো বলা যায় এইখানকার টিএসসির পরিস্থিতি এবং ভিসি চত্বরের পরিস্থিতিও প্রায় একই রকম। এইখানকার মতো ভিসি চত্বরের উপস্থিতি আরও কম এবং টিএসসির উপস্থিতির পরিমাণও কিন্তু কম। সেই ক্ষেত্রে বলাই যাচ্ছে যে তারা এনজয় করছেন এবং এইখানেও এসে তারা খেলা দেখছেন, এনজয় করছেন, কিন্তু যেই আগের যে উন্মাদনার ঘাটতি, সেই উন্মাদনা হয়তো নেই, কারণ যেহেতু সপ্তাহের কর্মদিবস, যেটি আপনাকে শুরুতেই বলছিলাম। তো এই ছিল আসলে এইখানকার ঢাকা বিশ্ববিদ্যালয় আর্জেন্টিনা এবং জর্ডান ম্যাচের দর্শক উপস্থিতির সবশেষ পরিস্থিতি। দর্শক উন্মাদনা বিশ্বকাপ ফুটবলে কিন্তু আমরা দেখছি খুলনার শহীদ হাদিস পার্কেও কিন্তু জমে উঠেছে আর্জেন্টিনা এবং জর্ডানের ম্যাচ ঘিরে কিন্তু আমরা দর্শকদের উন্মাদনা, এবং বলতে বলতে আমার মনে হয় এখানে দর্শকদের আর্জেন্টিনার পক্ষে একটি গোল হয়েছিল, যদিও সে গোলটি এই মুহূর্তে আমরা দেখছি অফসাইডের কারণে আটকিরা হয়েছে। তবে এখানে দর্শকদের যে আর্জেন্টিনার দর্শকদের যে উন্মাদনা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার গোল যেটি হয়েছে সেটি নিয়ে কিন্তু দর্শকরা উচ্ছ্বসিত হয়ে পড়েছেন এবং খেলার শুরুর থেকেই আমরা দেখছি ম্যাচের বিভিন্ন সময় কিন্তু আমরা দেখছি এই দর্শক যারা ছিলেন আর্জেন্টিনার সমর্থক, তারা কিন্তু পুরো হাদিস পার্ক জুড়ে, খুলনা মহানগরে শুধু হাদিস পার্ক জুড়ে কিন্তু একেবারেই ভরে উঠেছে এবং সকাল 8টায় আর্জেন্টিনা এবং জর্ডান যে ম্যাচটি হচ্ছে, এই ম্যাচ নিয়ে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা খুবই উদ্বেলিত এবং আনন্দিত। মাঠ জুড়ে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে এসেছেন, তারা ভুভুজেলা নিয়ে এসেছেন, তারা বাজি আনন্দ করছেন, আর্জেন্টিনার পতাকা রয়েছে এবং প্রতিটি আক্রমণে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং তারা ঢোল নিয়ে এসেছেন, ঢোল বাজিয়েও কিন্তু আমরা তাদের আনন্দ উপভোগ করতে দেখছি এবং এই ম্যাচেও আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচের মতো বড় ব্যবধানে জয় পাবে, এমনটাই কিন্তু আসলে প্রত্যাশা করছেন আর্জেন্টিনার সমর্থকরা। খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে সকাল 6টা থেকেই কিন্তু একটি ম্যাচ ছিল, সেই ম্যাচে যেমন দর্শক ছিল এবং আর্জেন্টিনা জর্ডানের ম্যাচে কিন্তু দর্শকের সংখ্যা আরও বাড়তে শুরু করে এবং এই দর্শক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরো বাড়ছে এবং বিশ্বকাপের যে উন্মাদনা, আর্জেন্টিনার সমর্থকদের যে উন্মাদনা, মনে হচ্ছে খুলনা শহীদ হাদিস পার্ক আর্জেন্টিনার বা বিশ্বকাপের কোনো একটি গ্যালারির অংশ হয়ে উঠেছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে আর্জেন্টিনা জর্ডান ম্যাচে, খুলনায় বড় পর্দায় ম্যাচ দেখানোর সবচেয়ে খবর। আমরা একটু বরিশালে ফুটবল উন্মাদনার খবর শুনবো, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব অপু। হাজার মাইল দূরের বিশ্বকাপ ফুটবলের যে উন্মাদনা সেটি ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বজুড়ে, কোনো অংশে কম নয় বাংলাদেশ। আর বাংলাদেশের বরিশালে শহরের বিভিন্ন স্থানেই এই মুহূর্তে বড় স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ দেখানো হচ্ছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের অশ্বিনী কুমার হলে এই মুহূর্তে বিশ্বকাপ প্রদর্শনী চলছে এবং বিপুল সংখ্যক ভক্তরা, ফুটবল প্রেমীরা এখানে এসে তারা সেই খেলা উপভোগ করছেন। আমরা দেখছি যে সাধারণত যদি দেখা যায় বিগত সময়ে আমরা দেখেছি যে
আর্জেন্টিনা ব্রাজিলের খেলাগুলোতে এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে। সেই ভিড় আজকেও রয়েছে। আর্জেন্টিন ভক্তরা, মেসি ভক্তরা এখানে অশ্বিনী কুমার হলের ভিতরে এসে অবস্থান নিয়েছে। তারা খেলাটি উপভোগ করছেন এবং নান্দনিক এই খেলায় তারাই জিতবেন বলে তারা প্রত্যাশা করছেন। তারা বলছেন যে এবারের বিশ্বকাপ মেসির ঘরে যাবে, এবারের বিশ্বকাপ যাবে আর্জেন্টিনের ঘরে, এবং সেই উচ্ছ্বাস উন্মাদনা নিয়ে কোনো অংশে কম নয় এখানে। কেউ আপনারা দেখছেন যে এখানে সবাই জার্সি পরে অবস্থান নিয়েছে, মানে আর্জেন্টিনার জার্সি পরে, কেউ আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে এই খেলাটি উপভোগ করছে। এবং এর বাইরেও শহরের অশ্বিনী কুমার হলের বাইরেও বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, হাতেমালি কলেজ সহ বিভিন্ন পাড়া মহল্লায় বড় স্ক্রিনে এই খেলা তারা দেখছে এবং বিভিন্ন বয়সের মানুষ এই খেলা উপভোগ করছে। বিভিন্ন বয়সের মানুষ এই খেলা উপভোগ করছে, যেমনি ছেলেরা রয়েছে তেমনি মেয়েরাও রয়েছে। বিভিন্ন এই খেলার আনন্দ উপভোগ করতে বাদ্য বাজনাও তারা নিয়ে বসে এখানটাতে। এর আগের ম্যাচটিতে যেভাবে মেসি হ্যাটট্রিক করেছিল, এই ম্যাচেও হ্যাটট্রিক করতে পারুক আর না পারুক আর্জেন্টিনা জিতবে, সেই বিশ্বাস, সেই ভরসা, সেই আস্থা নিয়েই এই মুহূর্তে এখানে খেলা উপভোগ করছে। কিছুক্ষণ আগে গোল হয়েও হয়নি এবং তাতে কোনো অংশে কমতি নেই, এই আনন্দ আয়োজনে কোনো অংশে কমতি নেই। টাউন হল জুড়ে ভক্তদের, মেসি ভক্ত বা আর্জেন্টিনান ভক্তদের যে ভিড় রয়েছে, সেই ভিড়টি কিন্তু শুধু অশ্বিনী কুমার হলই নয়, এর বাইরেও আমরা দেখছি যে এই যে জায়গাটিতে রয়েছে এর বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, হাতেমালি কলেজ, বরিশাল কলেজ সহ বিভিন্ন জায়গায় কিন্তু বড় স্ক্রিনে খেলার আয়োজন করেছে। বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন যে তরুণ তরুণীদের এই আনন্দ ছড়িয়ে দিতে তারা বড় স্ক্রিনে তারা এই আয়োজনটি করেছে। শুধুমাত্র বরিশাল নয়, সারা দেশ জুড়ে ফুটবল উন্মাদনায় ভাসছে। ফুটবল প্রেমীরা, আমরা দেশ জুড়েই সেই খবর জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যেতে যাই সিলেটে। সিলেটে রয়েছে সহকর্মী জয়ন্ত কুমার দাস। জয়ন্ত, আপনি জানান যে সিলেটে সেখানে এই ফুটবল উন্মাদনার খবরাখবর। বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে সিলেট। এই মুহূর্তে আমি রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলে। এখানে এই হলের যারা শিক্ষার্থী রয়েছেন, এই বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন এবং উপভোগ করছেন আর্জেন্টিনা বনাম জর্ডানের যে হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচটি তারা উপভোগ করছেন। এবং জানিয়ে রাখতে চাই, আজকে আর্জেন্টিনা মেসিবিহীন একাদশ নিয়ে এই মুহূর্তে কিন্তু মাঠে নেমেছেন। জর্ডানের বিপক্ষে তারা মাঠে খেলছেন এবং কিছুক্ষণ আগেই ম্যাচ শুরুর 8 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা, বা পরবর্তীতে যেটি আসলে অফসাইড হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজয় 24 হলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন, সেই শিক্ষার্থীরা উপভোগ করছেন। এবং যখনই আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা বল নিয়ে এগিয়ে যাচ্ছেন জর্ডানের গোলবারের দিকে, তখনই তাদের ভিতরে উচ্ছ্বাস আমরা দেখেছি। এবং শুধুমাত্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বিজয় 24 হল, এইরকম না, শাহপুরান হল রয়েছে, আরো 2-1টা হলেও কিন্তু এরকম দেখানো হচ্ছে। প্রতিটি হলেই কিন্তু শিক্ষার্থীরা এরকম উপভোগ করছেন আর্জেন্টিনা বনাম যে জর্ডানের যে ম্যাচটি। এবং শুধুমাত্র এই ম্যাচ নয়, সকল ম্যাচে উপভোগ করেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে আর্জেন্টিনা সমর্থক। তারা বলছেন আসলে এবারে চ্যাম্পিয়ন দল হচ্ছে, গতবারের চ্যাম্পিয়ন দল হচ্ছে আর্জেন্টিনা। এবারও তারা যেভাবে জয়ের ধারা অব্যাহত রেখেছেন, তারা এবারও তারা বিশ্বকাপ জয় করবে এমনটা আসলে তারা প্রত্যাশা করছেন। এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ভিতরে উচ্ছ্বাস উন্মাদনা আমরা দেখেছি। যদিও সিলেটে বৈরী আবহাওয়া বিরাজ করছে, কাজে বিভিন্ন জায়গায় বাইরে বড় পর্দায় খেলা দেখানোর কথা থাকলো সেটা আসলে সম্ভব হচ্ছে না। তবে ইনডোরে, বিভিন্ন জায়গায় ইনডোরে কিন্তু বড় পর্দায় খেলা উপভোগ করছেন সিলেটের মানুষজন। এবং যেহেতু আজকে যে ম্যাচটা আর্জেন্টিনা বনাম জর্ডানের ম্যাচ, সেখানে যারা আর্জেন্টিনা সমর্থক তারা কিন্তু অনেকেই আছেন যারা সারা রাত জেগে কিন্তু আজকের এই খেলা দেখার জন্য অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে খেলা চলছে এবং যারা ফুটবল প্রেমী আছে তারা কিন্তু বড় পর্দার সামনে, টেলিভিশনের সামনে বসে উপভোগ করছেন। এবং সকলে আসলে মনে করছেন আজকেও বিগত ম্যাচগুলোতে যেভাবে জয়ের ধারা অব্যাহত রেখেছে, আজকের ম্যাচও আর্জেন্টিনা জয়লাভ করবে এমনটাই আসলে তারা প্রত্যাশা মনে করছেন। এবং আর্জেন্টিনার সমর্থকরা মনে করছেন আজকেও তাদের প্রিয় দল আর্জেন্টিনা জয়লাভ করবে, জয়ের দ্বারা অব্যাহত রাখবে এমনটা আসলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলে শিক্ষার্থীরা যে বড় পর্দায় এই বিশ্বকাপ ম্যাচ উপভোগ করছে, এটির সবশেষ। এবার চলে যেতে চাই রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী জীবন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার এই খেলাকে উপলক্ষে যারা সমর্থক রয়েছে, যারা ফুটবল প্রেমী রয়েছে, তাদের কিন্তু উন্মাদনার শেষ নেই। এবং আমরা দেখছি যে ম্যাচ শুরুর আধা ঘন্টা আগে থেকেই কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে আজকের এই ম্যাচটি। এবং এই ম্যাচটি দেখবার জন্য হাজার হাজার যারা সমর্থক রয়েছে আর্জেন্টিনা ফুটবলের, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে নারী শিক্ষার্থী রয়েছে, পুরুষ শিক্ষার্থী রয়েছে এবং এছাড়াও বহিরাগত যারা ফুটবল প্রেমী রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং বলে রাখি, আর্জেন্টিনা কিন্তু এই ম্যাচটি আসলে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে তারা কিন্তু গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন যেটি আছে সেটি কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং আমরা দেখছি যারা ফুটবল প্রেমী রয়েছেন তারা কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং মুহুর্মুহু তারা কিন্তু বাঁশি বাজাচ্ছেন এবং তারা কিন্তু করতালি দিচ্ছেন যখনই আসলে আর্জেন্টিনার পায়ে বল যাচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে হাজার হাজার দর্শনার্থী যারা রয়েছে, সমর্থক যারা রয়েছে, তারা কিন্তু এখানে এসে এই যে এলইডি স্ক্রিনে কিন্তু তারা আসলে খেলা উপভোগ করছেন। এবং বলে রাখি, রংপুরে বেশ কয়েকটি স্থানে কিন্তু আজকে খেলা দেখানো হচ্ছে, যেমন পাবলিক লাইব্রেরি হল, টাউন হল এবং এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে কিন্তু খেলা দেখানো হচ্ছে। এবং আর্জেন্টিনা যেহেতু এর আগে অস্ট্রিয়া এবং তার আগে আলজেরিয়ার সঙ্গে আসলে খুব বড় ব্যবধানে আসলে জয় নিশ্চিত করেছে, আজকের ম্যাচটিতে যারা সমর্থক রয়েছে তাদের স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যাশা রয়েছে আর্জেন্টিনা আজকেও ভালো করবে এবং আজকেও হচ্ছে এবং আজকেও তারা আসলে ভালো করবে এবং সেই প্রত্যাশায় কিন্তু রয়েছে সমর্থকদের। এবং এই ছিল রংপুর থেকে সবকিছু। আমরা যাবো ঢাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, সেখানে রয়েছেন সহকর্মী রাফি। টানা 2 জয়ের আত্মবিশ্বাস নিয়ে আর্জেন্টিনা আজকে যখন তৃতীয় ম্যাচে খেলতে নেমেছে এবং সবকিছু মিলে বলা যায় যে আজকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, এখানে যদি আপনারা দেখেন ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে দর্শক কিন্তু আজকে উপস্থিত আছেন। এবং মজার বিষয় যে আজকে 2 ম্যাচ পরে লিওনেল মেসি তিনি কিন্তু আজকে একাদশে নেই। ওয়ার্কলোডের কারণে তাকে এই ম্যাচে বিশ্রাম রেখেছেন লিওনেল স্কালোনি, যাতে আসলে নকআউট পর্বে যেহেতু আজকে থেকে নিশ্চিত হয়েছে আর্জেন্টিনার, সেখানে আর্জেন্টিনার সমর্থকদের আসলে অনেকটা হয়তো আক্ষেপ থাকতে পারে। আবার অনেকে আসলে বলছেন যে লিওনেল মেসি যেহেতু আসলে প্রথম 2 ম্যাচে 5টা গোল করেছেন, আর তার কাছ থেকে আসলে মানে যে প্রত্যাশাটা থাকে সেই প্রত্যাশা আসলে পূরণ করার ক্ষেত্রে বা আসলে তার কাছ থেকে যে প্রত্যাশাটা রয়েছে সেই প্রত্যাশা পূরণে তাকে আসলে বিশ্রাম দেওয়াটাও বেশ প্রয়োজন মনে করেছেন অনেক সমর্থকরাই। কারণ নকআউটে আসলে আমরা জানি যে ইতিমধ্যে নিশ্চিত করেছে আর্জেন্টিনা, আর পাশাপাশি আসলে নকআউটে খেলা হচ্ছে কেপ ভার্দের সাথে। কেপ ভার্দে আমরা জানি যে এই আসলে সবচেয়ে বড় চমক দেখানো দল, স্পেনকে তারা রুখে দিয়েছিল। সব কিছু মিলে আসলে কেপ ভার্দে নকআউট করবে, আসলে যখন আর্জেন্টিনার সাথে খেলবে তখন ফিট একটা মেসিকে আসলে দেখার প্রত্যাশা থাকবে ভক্তদের। একই সাথে আসলে লিওনেল স্কালোনি যেরকম বলেছিলেন ওয়ার্কলোডের কারণে আসলে মেসিকে তিনি আজকে শুরুর একাদশ আসলে রাখবেন না, হয়তোবা আমরা তাকে লিওনেল মেসিকে আমরা দ্বিতীয়ার্ধে দেখবো। আর আসলে আজকে আমরা যখন এখানে এসেছিলাম সমর্থকদের সাথে যখন আসলে কথা বলেছিলাম, সমর্থকরা আসলে বলছিলেন যে আসলে প্রথম 2 ম্যাচের ধকলের পর অবশ্যই লিওনেল মেসিকে আজকে যখন বসানো হয়েছে সেটা অবশ্যই একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল স্কালোনি। এবং সেই ওয়ার্কলোডের কারণে মাথায় রেখেই কিন্তু আজকে আসলে মেসি নেই। তার চেয়ে বড় বিষয় যেটা আসলে কথা বলতে হয় সেটা হলো আসলে প্রথম 2 ম্যাচে লিওনেল মেসি একমাত্র গোল স্কোরার ছিলেন আর্জেন্টিনার হয়ে। সেটাও একটা শঙ্কার বিষয় ছিল বলা যায় আর্জেন্টিনার সমর্থকদের, যে আসলে লিওনেল মেসি ছাড়া বাকি কেউ স্কোর করতে পারছেন না। আজকের ম্যাচটা আসলে সেই প্রশ্নের উত্তর খুঁজতে পারবেন আসলে ভক্তরা, যেহেতু আজকে লিওনেল মেসি নেই প্রথমার্ধে, যদিও এখনো পর্যন্ত কোনো গোল আসে নেই আর্জেন্টিনা থেকে। সব কিছু মিলে বলা যায় যে আসলে এখানকার পরিবেশ খুবই দুর্দান্ত। একই সাথে আসলে বলতে হয় আজকে এখানে আর্জেন্টিনার খেলা উপভোগ করার জন্য আর্জেন্টিনা যে দূতাবাস রাষ্ট্রদূত রয়েছেন মার্সেলো কার্লোস তিনি উপস্থিত আছেন। একই সাথে আর্জেন্টিনা থেকে যে প্রতিনিধি দলটা এসেছে বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা দেখতে, তারাও কিন্তু আসলে এখানে উপস্থিত আছেন। এবং সব কিছু মিলে বলা যায় যে এখানকার পরিবেশ যেমনটা আসলে উৎসবমুখর পরিবেশ, একই সাথে আসলে বলা যায় যে তাদের যে প্রত্যাশা জয়টা নিয়ে, অন্তত জয়টা তারা আসলে রাখতে চায়। টানা 3 জয়ের আত্মবিশ্বাস নিয়ে কেপ ভার্দের সাথে তারা আসলে খেলতে চায়। এই মোটামুটি সব কিছু মিলে বলা যায়। এবং অবশ্যই এটা আমার কাছে এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন। আর্জেন্টিনা বরং জর্ডানের যে খেলা হচ্ছে সেই খেলাগুলো উপভোগ করছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সহকর্মীরা সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন। 2 ড্রয়ে রানার আপ হয়ে নকআউট পর্বে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের রুখে দিয়েছে কলম্বিয়া। রাউন্ড অফ 32-তে সেলেকাওদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
মায়ামি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পর্তুগালকে চাপে রাখে কলম্বিয়া। বল দখল থেকে আক্রমণ সবখানে আধিপত্য ছিল লাতিন আমেরিকার দেশটির। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেরেকাওরা, তবে কলম্বিয়ার ডিফেন্স খুব একটা পরীক্ষা নিতে পারেননি রোনালদো, ওয়াও ফেলিক্সরা। বরং দ্বিতীয়ার্ধে পর্তুগাল গোলরক্ষককে ব্যস্ত রাখেন কলম্বিয়ান ফরওয়ার্ড লুইস দিয়াজ। ম্যাচের শেষ দিকে কলম্বিয়া এক গোল দিলেও তা বাতিল হয় অফসাইডে। গোলশূন্য ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কলম্বিয়া। গ্রুপের অন্য ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ডিআর কঙ্গো। ফিফা বিশ্বকাপের আরও খবর থাকছে সংবাদের শেষাংশে। দেশের স্বার্থ রক্ষা করেই চীন ও মালয়েশিয়া সফরে সবকিছু হয়েছে। সফরের সাফল্য দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সফরের সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এ সময় স্বচ্ছতা নিশ্চিতে বিদেশের সঙ্গে করা চুক্তি সংসদকে অবহিত করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। মালয়েশিয়া ও চীনে 6 দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরের দিনই বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়া ও মোনাজাত শেষে যোগ দেন সংসদের বাজেট অধিবেশনে। বিরোধী দলীয় নেতা উনিও জনগণের জন্য রাষ্ট্রীয় সফরে সমর্থন দেয় ধন্যবাদ জানান বিরোধী দলকে। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই দুই দেশের সঙ্গে সমঝোতা ও চুক্তি হয়েছে। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এর আগে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে মাইল ফলক বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে। রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছে। আমাদের সাথে প্রত্যেকটি দেশের যে সম্ভাবনা আছে, সেটা অর্থনৈতিক হোক, অন্য কোনো জেটে হোক, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে মাল্টিল্যাটারালিজমের যে ফরেন পলিসি পারসু করেছি বিএনপির রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত, উনি সেই ধারা অব্যাহত রেখেছেন। পরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সংসদে সর্বসম্মতিতে পাশ হয়। স্থানীয় সরকার মন্ত্রী সংসদে উত্থাপন করেছেন, সেটি সংসদে এই ধন্যবাদ প্রস্তাব হিসাবে সংসদে উত্থাপিত হলো। সরকারের ইতিবাচক বিষয়ে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। বিদেশের সঙ্গে করা সমঝোতা ও চুক্তি সংসদে তুলে ধরার আহ্বান জানান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন, তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এই সফরের মাধ্যমে অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুনত্ব ছাড়াও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সংহত হবে বলে উল্লেখ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পররাষ্ট্রনীতিকে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনার তালিকা নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি সহ একই ঘরে একাধিক নাম, তদন্তে কমিটি গঠন, খতিয়ে দেখার আশ্বাস। প্রধান শিক্ষক পদ নিয়ে মামলা পাল্টা মামলায় থমকে আছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। মামলা জটে আটকা সরাসরি প্রাথমিকের 34,000 প্রধান শিক্ষকের পদের নিয়োগ। আদালতে সুরাহা না হওয়ায় ভারমুক্ত হচ্ছেন না ভারপ্রাপ্তরাও। সমস্যার সমাধানে আলাদা বেঞ্চ গঠনের দাবি মাওশির। একই ইঙ্গিত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের। সুমন সরকারের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। শিক্ষার্থী আছে, তবে নেই প্রধান শিক্ষক। একটি নয়, ঢাকার কোতোয়ালি থানার 32টি প্রাথমিক বিদ্যালয়ের 20টিরই চিত্র অনেকটা একই। শুধু প্রধান শিক্ষক নয়, শূন্য আছে সহকারী শিক্ষক পদক। দেশের প্রায় 34,000 প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। বছরের পর বছর সহকারী শিক্ষকরাই সামলাচ্ছেন ভারপ্রাপ্তের দায়িত্ব।
কৃষ্ণকান্ত বারৈ 25 বছরে পদোন্নতি না পেলেও বেড়েছে দায়িত্ব। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ বইতে বইতে নিজেই এখন ভারাক্রান্ত। বিদ্যালয়ের সব সামলেও মিলছে না প্রধান শিক্ষকের সম্মানটুকু। অনেক বড় কষ্ট একটা, যে আমি এত বছর চাকরি করলাম, আমার কোনো পদোন্নতি হলো না। অনেক টিচার আমাদের কাছ থেকে চলে গেছে, তাদের পদোন্নতি পাওয়ার উপযুক্ত ছিল, তাদের যোগ্যতা ছিল, দক্ষতা ছিল, সব কিছু ছিল, কিন্তু তারা পায়নি। এমন তিক্ত অভিজ্ঞতা বেশিরভাগ স্কুল শিক্ষকের। আমার আগে যারা সিনিয়র, তাদের একটা লিস্ট হয়ে আছে, কিন্তু তাদেরই পদোন্নতি হচ্ছে না। তো সেখানে তো আমি আশা করতেই পাচ্ছি না। এত বছর ধরে কষ্ট করছি আমরা সহকারী শিক্ষক হিসাবে, তো আমরা তো চাইবো যে আমাদের একটা পদোন্নতি হোক। এক মামলাকে কেন্দ্র করে 2019 সালের পর থেকে থমকে আছে প্রাথমিকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি প্রক্রিয়া, যে কারণে দেশের অর্ধেক প্রাথমিক বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই। প্রাথমিকের মতো এমনই মামলার জালে আক্রান্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগও। নিয়োগ, পদোন্নতি, এমপিওকরণ, জাল সনদ সহ 25 থেকে 30 ধরনের বিষয়ে মামলা হচ্ছে নিয়মিত, যার সংখ্যা 5000-এরও বেশি। রাজধানীর উত্তরার এই স্কুলটির চিত্রই দেখা যাক। প্রধান শিক্ষক পদে বৈধ অবৈধ জটিলতায় 4 বছর ধরে চেয়ার শূন্য। নিয়োগ অবৈধ প্রমাণ হওয়ায় ঝুলে আছে 16 জন শিক্ষকের ভাগ্য। অন্যদিকে মামলার কারণে নিয়োগ দেওয়া যাচ্ছে না নতুন কোনো প্রধান শিক্ষক। মামলা থাকা উচিত না, এটা সরা হওয়া উচিত অবশ্যই, কারণ আমরা চাই না এই শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বারবার পরিবর্তন হবে। হাজারো মামলার কারণে থমকে আছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম। দ্রুত এই সমস্যার সমাধানে হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠনের দাবি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জানালেন, মামলার জট নিরসনের জন্য আলাদা বেঞ্চ গঠনের চিন্তা করছে সরকার। শিক্ষায় যেহেতু অনেক মামলা চলমান রয়েছে, তার জন্য যদি একটি স্পেশাল কোর্ট বা আদালত বসানো যায় এবং মামলাগুলোকে যদি অ্যানালগাস মামলা হিসেবে পরিচালনা করা যায়, তাহলে আমার মনে হয় এই মামলাগুলো দ্রুতই আমরা নিষ্পত্তি করতে পারবো। এই বিষয়টা নিয়ে আমরা আমাদের মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। একটি বা দুটি বেঞ্চকে উনি স্পেসিফিক্যালি এই শিক্ষা মন্ত্রণালয়ের বা এগুলোর দায়িত্ব দিবেন, যারা তাড়াতাড়ি শেষ করবে। কারণ মামলাগুলো যদি দেখি আমরা মিলিয়ে 5-6টার ক্যাটাগরিতে এতগুলো মামলা, সো ওই একটা ডিসাইড হয়ে গেলে বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি ডিসিশন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সকল মামলা অধিকাংশই হয়রানিমূলক, যার পেছনে শিক্ষকদের রাজনীতি ও অভ্যন্তরীণ কোন্দল দায়ী। আমার পদোন্নতি হয় নাই বা আমি প্রধান শিক্ষক হতে পারছি না, অন্যকে আমি হতে দেব না। ফাঁকা থাকলে দুই পক্ষেরই সুবিধা, দুই পক্ষই ওই প্রতিষ্ঠানের নানা সুবিধাগুলো এক ধরনের নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং মামলার সংখ্যা যে বেড়ে গেল, শিক্ষা ব্যবস্থা পরিচালনায় যারা আছেন তাদেরও এখানে যথেষ্ট দায় আছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে মামলার সংখ্যা 10,000-এর বেশি, যার অধিকাংশই হয়েছে 5 আগস্টের পট পরিবর্তনের পর। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ইরানের কেশম দ্বীপ সহ বিভিন্ন স্থাপনায় ফের যুক্তরাষ্ট্রের হামলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি বাহরাইন, কুয়েতের। লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পরই ইসরায়েলের আগ্রাসন। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানার 8টি ইউনিয়নে নতুন উপজেলা গঠন হচ্ছে। বদলে যাবে নাম। স্থানীয় এমপির ডিও লেটারের পর ঐতিহ্যবাহী পাগলা নাম পরিবর্তন করে আদর্শনগর করার উদ্যোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, মতামত ও কোনো গড়শুনানি ছাড়াই প্রস্তাব পাঠিয়েছে উপজেলা প্রশাসন। স্বীকারও করেছেন ইউএনও। 100 বছরের ঐতিহ্যবাহী উপজেলা সদরের নাম পাগলা থানা বহাল রাখার দাবি তাদের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। পীর আউলিয়া পাগল সাধকদের আগমনের কারণে একসময় এই জনপদের পরিচিতি হয় পাগলা নামে। সেই পরিচিতি থেকেই ময়মনসিংহের গফরগাঁওয়ের দক্ষিণাঞ্চলে সুতিয়া নদীর তীরের 8 ইউনিয়ন নিয়ে গড়ে ওঠা থানার নামও হয় পাগলা। বছরের পর বছর ধরে ইতিহাস, ঐতিহ্য আর মানুষের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে এই নাম। পাগলা থানার বিভিন্ন মাজারে প্রতিদিনই জড়ো হন ফকির, আশেক ভক্তরা। আধ্যাত্মিক পরিবেশে মুখর থাকে এলাকা। 8 ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি স্বতন্ত্র উপজেলা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু পাগলাকে উপজেলা করার প্রতিশ্রুতি দেন। আমি কথা দিচ্ছি, আমি বাচ্চু যদি আপনাদের রায়ে যদি আমি নির্বাচিত হই, পাগলাকে উপজেলা করবই।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন উপজেলা গঠনের কার্যক্রম শুরু হলেও পরিবর্তন করা হচ্ছে বহু বছরের প্রস্তাবিত উপজেলার নাম রাখা হয়েছে আদর্শনগর। একই সঙ্গে বদলে যাবে পাগলা থানার নামও। প্রস্তাবিত উপজেলা সদর করা হবে স্থানীয় সংসদ সদস্যের নিজ এলাকা উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায়। এ বিষয়ে গত 30 মার্চ নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দেন সংসদ সদস্য। পুরো গফরগাঁয়ের মানুষেরও পাগলা নামটা কারো পছন্দ না, সেটা সরকারের উপর সব লেভেলেই এই নামটা পরিবর্তনের জন্য মাননীয় মন্ত্রী তো নিজেই লিখেছে। পাগলা নামের বিকল্প তবে নাম ও উপজেলার জন্য স্থান পরিবর্তনের নারাজ স্থানীয়রা। প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন। তাদের অভিযোগ, এ বিষয়ে স্থানীয়দের মতামত নিতে কোনো গণশুনানিও করা হয়নি। আল্লাহর ওলিদের জায়গা পাগলা না, আমরা চাই না এই নাম পাল্টাইতো। আমরা চাই পাগলা নামে উপজেলা থাকবে এবং পাগলার আশেপাশেই উপজেলা ভবন হবে। পাগলা থানার মানুষ কখনো এটা হতে দেব না। আমরা প্রয়োজন হলে আমরা সংসদ ভবন পর্যন্ত আমরা যাব। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রথমে দাবি করেন নাম পরিবর্তনের বিষয়ে স্থানীয়দের কোনো আপত্তি নেই। আপত্তিও জানায়নি, কোনো লিখিত কোনো কিছু আমাদের কাছে কেউ বলেও নেই যে আসলে এটা এই নামে হওয়া উচিত বা এই নামে হওয়া উচিত না। তবে উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর দেয়া স্মারকলিপির বিষয়ে প্রশ্ন করা হলে অবস্থান বদলান এই কর্মকর্তা। পরে তিনি স্বীকার করেন কোনো গণশুনানি হয়নি। আর জেলা প্রশাসক দাবি করেন স্থানীয় পর্যায়ে গণশুনানির মাধ্যমেই তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়। যেহেতু আমাদের কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, তো সেক্ষেত্রে গণশুনানি আমাদের আসলে ওটা ফিজিবল হয়নি। নামকরণের বিষয়ে গণশুনানিতে যে ফলাফল সেটা হচ্ছে আদর্শনগর নামেই আমরা উপজেলা থেকে প্রস্তাব পেয়েছি এবং সেভাবেই আমরা প্রস্তাব নিকারে উপস্থাপনের জন্য প্রেরণ করেছি। নতুন উপজেলা গঠনের প্রস্তাবনাটি বর্তমানে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটিতে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। ইউরোপের বাজারে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম 4 মাসে রফতানি কমেছে 19% বেশি, যেখানে চীনের প্রায় 5 আর ভিয়েতনামের কমেছে 7%। ইউরোস্ট্যাটের তথ্য বলছে রফতানির পাশাপাশি কমেছে বাংলাদেশি পোশাকের গড় দামও। একের পর এক বৈশ্বিক যুদ্ধাবস্থায় বিশ্বব্যাপী কমছে তৈরি পোশাকের চাহিদা, যার প্রভাব পড়েছে ইউরোপের বাজারেও। 2026 সালের প্রথম 4 মাসে ইউরোপীয় ইউনিয়নের জোটটিতে পোশাক আমদানি কমেছে 10.42%। ইউরোস্টেটের তথ্য বলছে এ সময় জোটটি আমদানি করেছে 27.77 বিলিয়ন ইউরো মূল্যের পোশাক, যা গেল বছরের একই সময় ছিল 31 বিলিয়ন ইউরো। এ সময় পোশাকের গড় মূল্য প্রতি কেজিতে 5.22% কমে নেমেছে 19.44 ইউরোতে, যা আগে ছিল 20.51 ইউরোতে। এ সময় ইউরোপের বাজারে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে জোটটিতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে 19.33%, যা প্রধান রফতানিকারক দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। রফতানি আয় নেমেছে 7.45 বিলিয়ন ইউরো থেকে 6.08 বিলিয়ন ইউরোতে। শুধু এপ্রিল মাসের হিসেবেও রফতানি কমেছে 19.5%। বিজিএমইএ বলছে পরিমাণ হিসেবে টিকে থাকলেও পণ্যের দাম কমে যায়, রফতানি আয় কমে গেছে। বৈশ্বিক যুদ্ধে চাহিদা কমায় পোশাকের গড় একক মূল্য কমেছে 10.45%। ইরান যুদ্ধের জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। আশা করব যে এখন সিন্স ইউএসএ এবং ইরানের ভিতর এক ধরনের সমঝোতা হয়েছে, তো আবার ক্রেতারা কেনা শুরু করবে। কম দামে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখার কৌশল কাজে লাগিয়ে ইউরোপীয় বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। রফতানি কমেছে কেবল 4.7%। আর কম পরিমাণে হলেও তুলনামূলক উচ্চ মূল্যে পণ্য রফতানি করে আয় ধরে রাখতে পেরেছে ভিয়েতনাম। রফতানি কমেছে 0.7%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটি 1430 জন নিহত হয়েছেন, 3000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া ঘরছাড়া হয়েছেন 3500-এর বেশি। উদ্ধার কাজে যোগ দিয়েছে ব্রাজিল, স্পেন, ইতালি সহ বিভিন্ন দেশের উদ্ধারকারী দল। এই দুর্যোগে প্রায় 67,60,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে সতর্ক করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM।
ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রায় ৭২ ঘন্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন এক বৃদ্ধা। স্থানীয় সময় শনিবার লা গুয়াইরায় স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিট এই উদ্ধার কাজ পরিচালনা করে। এর আগে একই এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এক নবজাতক ও তার মাকেও জীবিত বের করে আনেন উদ্ধারকর্মীরা। পাশাপাশি কলম্বিয়ার দল উদ্ধার করেন ১১ বছর বয়সী এক কিশোরকে। কিন্তু সময় যত গড়াচ্ছে জীবিতদের খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। হাজারো পরিবার এখনও প্রিয়জনের অপেক্ষায় ধ্বংসস্তূপের পাশে দিন কাটাচ্ছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে উদ্ধার অভিযানে সহায়তা করতে এর মধ্যে ইতালি, ব্রাজিল, স্পেন থেকে ১,৬০০-র বেশি উদ্ধারকর্মী পৌঁছেছেন। তবে লা গুয়াইরার অন্তত ১০০টি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয় এবং ভারী যন্ত্রপাতির সংকট থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। জরুরি তৎপরতা নির্বিঘ্ন রাখতে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশও সীমিত করেছে কর্তৃপক্ষ। মূল দুই ভূমিকম্পের পর আরও ৪৩০টির বেশি আফটার শকের রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর উপকূলের লা গুয়াইরা অঙ্গরাজ্যে ধ্বংসস্তূপ সরিয়ে এখনও জীবিতদের খোঁজ চলছে। সরকার জানিয়েছে অঙ্গরাজ্যটির বিদ্যুৎ সরবরাহের প্রায় ৬০% পুনঃস্থাপন করা হয়েছে। কলম্বিয়া, কোস্টারিকা সহ বিভিন্ন দেশ থেকেও ত্রাণ পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সতর্ক করেছে এই দুর্যোগে প্রায় ৬৭,৬০,০০০ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন। রাজধানী কারাকাস সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা, স্যানিটেশন এবং খাদ্য সহায়তার প্রয়োজন দ্রুত বাড়ছে। সংস্থাটি বলছে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শেষ হলেও ভেনেজুয়েলাবাসীর সামনে অপেক্ষা করছে দীর্ঘ পুনর্গঠন ও পুনর্বাসনের কঠিন পথ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল বা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার কথা জানিয়ে তিনি সতর্ক করেছেন, তথ্য মিথ্যা হলে দুদেশের চলমান আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। অন্যদিকে সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। এদিকে হরমুজে উত্তেজনা নিয়ন্ত্রণে রাজনৈতিক চ্যানেল স্থাপন করছে ওয়াশিংটন, তেহরান। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় অনিশ্চয়তার মধ্যে শান্তি চুক্তি। হরমুজ প্রণালীতে স্থানীয় সময় শনিবার একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। প্রণালীতে সম্ভাব্য সামরিক উত্তেজনা এড়াতে তেহরান ওয়াশিংটনের মধ্যে একটি যোগাযোগ চ্যানেল স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের নিরাপত্তা সূত্র। প্রেস টিভিকে দেয়া বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায় এটি সম্পূর্ণ রাজনৈতিক যোগাযোগের একটি ব্যবস্থা। এতে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সরাসরি সামরিক হটলাইন বা সমন্বয় ব্যবস্থা নেই। এর একদিন আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর মুখপাত্র হোসেন মোহেবি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ লাইন স্থাপনের খবর অস্বীকার করেছিলেন। তবে নতুন এই ব্যাখ্যায় তেহরান বলছে রাজনৈতিক যোগাযোগের এই ব্যবস্থা কেবল অনাকাঙ্ক্ষিত সামরিক ঘটনা এড়ানোর জন্য। এটি কোনোভাবেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সমন্বয় বা নিয়ন্ত্রণ ভাগাভাগির ইঙ্গিত নয়। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কোনো ধরনের টোল বা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার কথা জানিয়ে তিনি সতর্ক করেছেন তথ্যটি মিথ্যা প্রমাণিত হলে দুই দেশের চলমান আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানান ট্রাম্প। এদিকে সমঝোতা স্মারক লঙ্ঘন করা হলে তার জবাব দ্রুত ও কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাইয়ের দাবি, ওয়াশিংটন এর মধ্যেই চুক্তির একাধিক ধারা লঙ্ঘন করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সকালের সময় আবারও বিশ্বকাপ ফুটবলের খবর জানাবো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করলো ইংল্যান্ড। হ্যারি কেইনের রেকর্ডের রাতে পানামাকে 2-0 গোলে হারিয়েছে থ্রোলান্স। আর এই ম্যাচে গোল করে বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরারের তকমা নিজের করে নিয়েছেন কেইন। অন্যদিকে গ্রুপের অপর ম্যাচে ঘানাকে 2-1 গোলে হারিয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়া, হেরেও বেস্ট থার্ড হয়ে পরবর্তী রাউন্ডে ঘানা। নকআউট পর্বের ভিন্ন সব সমীকরণ নিয়ে মাঠে নামে এল গ্রুপের 3 দল। আর আগে থেকে ছিটকে পড়া পানামার জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল শুধু নিয়ম রক্ষার, যেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে নিশ্চিতের লক্ষ্যে থাকা ইংল্যান্ড। তবে নিউ জার্সির স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে থ্রি লায়নদের কঠিন পরীক্ষা নেয় পানামা। শুরুতে ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে পালন করা হয় নীরবতা। ফার্স্ট হাফে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে ইংল্যান্ডের সঙ্গে সমানে সমান লড়ে লাতিন আমেরিকার দেশটি। গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা। ৬২ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন জুড বেলিংহাম। বুকায়ো সাকার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
লিড দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি ইংলিশরা। 5 মিনিট পরেই গোলের দেখা পান থ্রি লায়ন্স অধিনায়ক হ্যারি কেইন। এবার অ্যাসিস্টের খাতায় নাম লেখান জুড বেলিংহাম। আর গোল করেই হ্যারি কেইন বনে যান বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোল স্কোরার। ম্যাচের শেষের দিকে পানামা 1 গোল পরিশোধ করলেও তা বাতিল হয় অফসাইডে। 2-0 গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে থমাস টুকেলের শিষ্যরা। গ্রুপের অন্য ম্যাচে কঠিন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নামে ক্রোয়েশিয়া। সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করতে হলে লুকা মদ্রিচদের হারাতে হবে ঘানাকে। ম্যাচের শুরু থেকে আফ্রিকার দলটাকে চাপে রাখে ক্রোয়েটরা। 17 মিনিটে প্রথম পরিষ্কার সুযোগ তৈরি হয় ক্রোয়েশিয়ার সামনে। নিকোলাস ব্লাসিচের শট বার ঘেঁষে গেলে হতাশায় পুড়তে হয় ক্রোয়েট সমর্থকদের। তবে গোল পেতে বেশি সময় লাগেনি ক্রোয়েশিয়ার। 31 মিনিটে পিটার সুইচেচের গোলে এগিয়ে যায় তারা। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার আক্রমণ চালায় ঘানা, তবে এক লুকা মদ্রিচই ভেস্তে দেন ব্ল্যাক স্টারদের সব আক্রমণ। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া। গ্রুপ রানার্স আপ হতে মরিয়া ঘানা দ্বিতীয়ার্ধেও চালায় আক্রমণ। 73 মিনিটে ম্যাচের সমতায় ফেরান লাক্সেন। ফ্রিকিক থেকে ক্রোয়েট ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান এই ডিফেন্ডার। ম্যাচের সেই সমতার স্থায়িত্ব ছিল মাত্র মিনিট 10। 83 মিনিটে অভিজ্ঞ লুকা মদ্রিচের কর্নার থেকে ক্রোয়েটদের আবারও চালকের আসনে বসান নিকোলা ব্লাসিচ। সেই গোলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লুকা মদ্রিচরা। এ জয় গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে ক্রোয়েশিয়া। অন্যদিকে হেরেও বেস্ট থার্ড হয়ে নকআউট নিশ্চিত করেছে ঘানাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ। রাউন্ড অফ 32-তে জাপানের জন্য প্রস্তুত হচ্ছে ব্রাজিল। অনুশীলনে শিষ্যদের ভুল শুধরে নেয়ার দিকে মনোযোগ দিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্লু সামুরাইকে শক্ত প্রতিপক্ষ মানছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রায়ান। নেইমারের ফেরায় শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিন, তবুও নিয়মিত জায়গা পেতে সেরাটা দিয়ে যাচ্ছেন 19 বছর বয়সে এই ফরওয়ার্ড। নিজের সর্বোচ্চ দিয়ে জাপানের বিপক্ষে সেরেসাওদের জয় উপহার দিতে চান রায়ান। হিউস্টনে হাই ভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ফুটবল দুনিয়া। রাউন্ড অফ 32-তে জাপানের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অনুশীলনে কড়া শিক্ষক কোচ কার্লো আনচেলত্তি। গ্রুপ পর্বের ছোটখাটো ভুলগুলো শুধরে নিতে শিষ্যদের কোনো ছাড় দিচ্ছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড। 24 বছর ধরে ষষ্ঠ শিরোপার অপেক্ষায় ব্রাজিল গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ড্র করলেও স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে দাপুটে জয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে সেলেসাও। হেক্সা শিরোপার লক্ষ্য নিয়ে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চায় ব্রাজিল। অনুশীলনে অন্য সবার চেয়ে আলাদাভাবে নজর কেড়ে নেন ফরওয়ার্ড রায়ান। হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিলের ষষ্ঠ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হয় তার। স্কটল্যান্ড ম্যাচেও আলো ছড়িয়েছেন। রাফিনিয়ার ইনজুরিতে কপাল খোলে এই ফরওয়ার্ডের। এশিয়ার পরাশক্তি জাপানকে হারিয়ে শীর্ষ 16 নিশ্চিত করতে চান রায়ান। এফ গ্রুপে 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়ে নকআউটে এসেছে ব্লু সামুরাই। জাপান দল সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকলেও সমীহ করছেন সূর্যোদয়ের দেশটিকে। আমি জানি না জাপানের সবচেয়ে বিপজ্জনক ফুটবলারকে। এটা বলতে হলে আগে আমাকে তাদের খেলার ভিডিও দেখতে হবে। তবে আমি এটা জানি জাপান খুবই বিপজ্জনক ও শক্তিশালী দল। তাদেরকে সমীহ করেই মাঠে নামবো আমরা। হাতে যা সময় আছে তার মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে। মাঠে আমরা জয়ের লক্ষ্যে নামবো। ব্রাজিলের মতো দলে নিয়মিত একাদশের সুযোগ পাওয়া চ্যালেঞ্জিং। বিষয়টা জানেন রায়ানও, তবুও চেষ্টা করে যেতে চান সর্বোচ্চটা দিয়ে। ব্রাজিলের মতো দলে নিয়মিত জায়গা পাওয়া চ্যালেঞ্জিং। হয়তোবা কখনো আমি উঠে গেলে এনরিক, তারপর নেইমার নামার সুযোগ পায়। এখানে প্রতিদিনই অনুশীলনে যারা ভালো করে তাদের পর্যবেক্ষণে রাখেন কোচ। সেরা পারফর্মাররাই সুযোগ পান দলে। তবে আমি চেষ্টা করে যাব আমার ঘাটতির জায়গাগুলোতে আরো উন্নতি আনার জন্য। জাপানকে সমীহ না করে উপায় নেই ব্রাজিলের জন্য, কারণ গত বছর অক্টোবরে খেলা সবশেষ প্রীতি ম্যাচে টোকিওতে সেলেসাওদের 3-2 গোলে হারিয়েছিল জাপান। পারভিন আক্তার, সময় সংবাদ। দীর্ঘ 5 বছর পর হারারে স্পোর্টস ক্লাবের মাঠে টেস্ট খেলতে নামছে টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও সামনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো কঠিন সফরের প্রস্তুতির স্বার্থে এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তবে অধিনায়ক শান্তর লক্ষ্য ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা। যদিও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই ছিল তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হারারেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30 চারিদিকে ফিফা বিশ্বকাপ উত্তেজনার মাঝেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত না হলেও সামনে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে টেস্ট আছে বাংলাদেশের। আর সেজন্য হারারে টেস্টকে ভীষণ গুরুত্বের সাথে দেখছে টাইগাররা।
এ ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে বদ্ধপরিকর শান্ত বাহিনী। একই সঙ্গে জিম্বাবুয়ের আতিথেয়তা, আয়োজন ও অনুশীলনের সুযোগ সুবিধা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন টাইগার কাপ্তান। ম্যাচের জন্য আমরা এখন পুরোপুরিভাবে প্রস্তুত। কিছু প্লেয়ার পরে এসছে, বাট ওরাও লাস্ট কয়েকদিনের প্র্যাকটিসে আমার মনে হয় অনেকটা অ্যাডজাস্ট করে ফেলছে। সো আশা করছি যে ম্যাচে খুব বেশি একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হবে না। প্রিপারেশন ওয়াইজ আমরা ভালো প্রিপারেশন নিতে পেরেছি, যতটুকু এখানে ফ্যাসিলিটিস ছিল ওর মধ্যে দিয়ে আমরা বেস্ট প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করেছি। এই সফরকে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ। জিম্বাবুয়ের মাটিতে নিজেদের ঘাটতি কাটিয়ে অজি ও প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলকে পুরোপুরি প্রস্তুত করে তুলতে চায় টাইগাররা। সবাই কনফিডেন্ট আছে, লাস্ট কয়েকটা সিরিজ আমরা ভালো ক্রিকেট খেলছি এবং আমি বিশ্বাস করি যে এই যে টেস্ট ম্যাচটা হবে এখানে আমরা ভালো কিছু করতে পারবো। ব্যাটসম্যান এবং বোলাররা এখানে যদি ভালো করতে পারে এটা আমাদের সামনের সিরিজগুলোর জন্য কাজে আসবে। সো লক্ষ্য থাকবে যে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি। সবশেষ 2025 সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেই সিরিজের প্রথম ম্যাচটা জিতেছিল জিম্বাবুয়ে, তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে বড় জয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করেছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠের সেই হারের বদলা নেওয়ারও দারুণ একটা সুযোগ টাইগারদের সামনে। ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই, কারণ এই সিরিজের পরে আমাদের বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। সো এই সিরিজটা আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারতেছি এটা ইম্পর্টেন্ট। লাল বলের ক্রিকেটে দুই দলের 20 বারের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে 9 ম্যাচ, জিম্বাবুয়ের জয় 8টিতে, আর বাকি 3টি ড্র হয়েছে। হারারে স্পোর্টস ক্লাবে দুই দলের শেষ দেখা হয়েছিল 2021 সালের জুলাই। সেবার দাপুটে 1 জয় পেয়েছিল টাইগাররা। এবারও নিশ্চয়ই সেই স্মৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই মাঠে নামবে শান্ত বাহিনী। আহমেদ হৃদয়, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জর্ডানের বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার দারুণ শুরু। প্রথমার্ধেই 2 গোলের লিড আলবিসেলেস্তেদের। রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া। পাল্টাপাল্টি মামলার গ্যাঁড়াকলে শিক্ষা ব্যবস্থা, চেয়ার শূন্য প্রাথমিকের 34,000 প্রধান শিক্ষক পদ। ভারমুক্ত হচ্ছেন না ভারপ্রাপ্তরা, সমাধানে বেঞ্চ গঠনের দাবি। এবং ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বাড়ছেই, 1400-র বেশি মরদেহ উদ্ধার। নিখোঁজ অর্ধ লক্ষ, 67,60,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা। এই ছিল সকালের সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।